প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, আদিবৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ড্যাশ। জেন্দাবেস্তা মহাকাব্য ঋগ্বেদ না সামবেদ? উত্তর হবে ঋগ্বেদ। পরের প্রশ্ন, দশরথের যুদ্ধ জয়ী হন কুরু পুরু সুদাস না সৃঞ্জয়? উত্তর হবে সুদাস। পরের প্রশ্ন, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র শ্রাবস্ত্রী বা সূত্র হবে পাটলিপুত্র। পরের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, বেদ, উপনিষদ, দ্বাদশ অঙ্গ? উত্তর হবে ত্রিপিটক। পরের প্রশ্ন, জনপদ শব্দটি এসেছে জন, গ্রাম, মহাজনপদ 20 শব্দ থেকে? উত্তর হবে জন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হলো অবন্তী, অসমক, লিচ্ছবি, মগধ? উত্তর হবে মগধ। পরের প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক না বৃহদত্ত? উত্তর হবে অশোক। পরের প্রশ্ন, সিইউকি গ্রন্থটি লেখেন সুয়ানজাং, ফা সিয়েন, মহুয়ান, বানভট্ট? উত্তর হবে সুয়ানজাং। পরের প্রশ্ন, দুই দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, বেদকে কেন শ্রুতি বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। পরে, জৈন ধর্মের প্রধান প্রচারকদের কী বলা হয়? উত্তর লিখবে জৈন ধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। গৌতম বুদ্ধ কত বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ প্রায় 45 বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তর হবে অসমক। পরে হচ্ছে মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, অর্থসূত্র বইটির লেখক কে? উত্তর হবে কৌটিল্য। প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, প্রাচীনকালে রাজারা কী কী যজ্ঞ করতেন? প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন। সভা সমিতি কী? পরবর্তী বৈদিক যুগে সমাজের বয়স্ক ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা, আর সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। ষোড়শ মহাজনপদ কাকে বলে? উত্তর লিখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে। পরে হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝায়? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এই তিনটিকে একত্রে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়। সাম্রাজ্য কী? সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটায় সাম্রাজ্য। টিকা লেখো কলিঙ্গরাজ খারবেল, হাতিগুম্ফা শিলালেখ। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গে শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব 1ম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় 1ম শতকের প্রথম দিকেই চেদের শাসন শেষ হয়ে গিয়েছিল। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো দুটি, প্রতি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, বৈদিক যুগের সমাজ কেমন ছিল? বৈদিক যুগের সমাজের বর্ণনাগুলি হলো: 1. বৈদিক যুগের সমাজের ছোট অংশ ছিল পরিবার। একই পরিবারের লোকেরা একসঙ্গে বসবাস করত। 2. পরিবারের পিতা ছিল পরিবারের প্রধান, তাই বৈদিক সমাজকে পিতৃতান্ত্রিক সমাজ বলা হতো। 3. ঋগ্বৈদিক যুগে সমাজে নারীর স্থান ছিল সম্মানের, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীর স্থান কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। টিকা লেখো বৈদিক সাহিত্য। আদি ও পরবর্তী বৈদিক যুগে সৃষ্টি বেদ অনুসারী রচনাগুলিকে একসাথে বৈদিক সাহিত্য বলে। ঋগ্বেদ, সাম, যজু, অথর্ব যেমন 4টি বেদ, তেমনি প্রত্যেক বেদের 4টি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ।
সঠিক উচ্চারণ ও অর্থ বোঝার জন্য বেদাঙ্গ, সূত্র সাহিত্য, স্বরদর্শন সৃষ্টি হয়। এই সমস্ত রচনাগুলিকে একত্রে বৈদিক সাহিত্য বলে। পরের প্রশ্ন, দিগম্বর ও শ্বেতম্বর কারা, অথবা দিগম্বর ও শ্বেতম্বর সম্পর্কে কী জানো? তো লিখবে, জৈনদের দুটি সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতম্বর। ভদ্রবাবুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এজন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এজন্য এদের শ্বেতম্বর বলা হয়। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে। লেখটি গুপ্ত যুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কৌশম্বী গ্রামে লেখটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন। ওই লেখটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তিটি হরিশ সেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। লেখটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণাগুণ করা হয়েছে। সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজজয় প্রভৃতির কথা লেখটিতে আছে। পদ্য গদ্য দুভাষাতেই সেটি লেখা। যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথাই লেখটিতে বলা হয়েছে, তবুও ওই সময়ের ইতিহাস জানার জন্য লেখটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন দাও, প্রশ্নের মান 5। প্রথম, টিকা লেখো চতুরাশ্রম প্রথা। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো গৃহস্থশ্রম। বানপ্রস্থশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। শূদ্রদের এই জীবনের অধিকার ছিল না। পরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তিলাভের জন্য 8টি পথ বা মার্গের নির্দেশ দেন। এই 8টি পথ বা মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। 1. সৎ বাক্য, 2. সৎ চিন্তা, 3. সৎ জীবিকা, 4. সৎ ব্যবহার, 5. সৎ জীবনযাপন, 6. সৎ প্রচেষ্টা, 7. সৎ দৃষ্টি, 8. সম্যক সমাধি। পরে হচ্ছে টিকা লেখো অশোকের ধম্ম। ভালো করে দেখে নাও, আমি এর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে তোমাদেরই অসুবিধা হয়। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নেই কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।